এই মেয়ে দাঁড়াও। শ্যামা চোখ খিচে থমকে দাঁড়ায়, পেছনে ফিরে বুকে হাত রেখে বলল, আমি। ফিরোজ মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ। শ্যামার গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফিরোজের দিকে কয়েক পা এগিয়ে আসে। ফিরোজ তখনও শ্যামার দিকে তেজি চোখে তাকিয়ে, তার গলায় রাগের আভাস স্পষ্ট। তেতে ওঠা গলায় বলল, সব সময় এমন তাকিয়ে থাকো কেন? এত তাকিয়ে কি দেখো? আমার গায়ে কি মধু মেখে রেখেছি? শ্যামা কি বলবে ভেবে পায় না। লোকটার কথাগুলো এত কর্কশ, তারপরও কেন জানি তার এত ভালো লাগে। সে শুধু মাথা দুদিকে নাড়িয়ে না জানায়। শ্যামার এই নিশ্চুপতা রাগী ফিরোজের মাথা গরম করে দেয়। দাঁত কিরমিরে বলল, মেয়ে মানুষ এত নির্লজ্জ হয়? তোমাকে না দেখলে জানতাম না। শ্যামা কোনো কথা না বলে এক পলক ফিরোজকে দেখে। সাদা শার্ট ঘামে ভিজে একাকার, তারপরও এই রোদে বসে আছে। এত কষ্টকর মানে কি আছে এই রাজনীতিতে? তা শ্যামার মাথায় ঢুকে না। ফিরোজ বাইকের আয়নায় হাত দিয়ে পরিষ্কার করে শ্যামার দিকে কঠিন দৃষ্টি ফেলে তাকে দেখতে দেখতে বলল, এমনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না। আর যদি এমন বেয়াদবি করো তো স্বপন কাকার কাছে বিচার দেব। যাও। শ্যামা চোখ ভরে ফিরোজকে দেখে দুঃখ ভারাক্লান্ত মনে কলেজের দিকে এগিয়ে যায়। এই লোকটা এমন কেন? রাগী ভূত। ফিরোজ শ্যামার যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 2 বছর ধরে মেয়েটা তার চোখে পড়ছে। আগেও একই গ্রামে, এমনকি পাশাপাশি বাড়িতে থাকলেও কখনো কথা হয়নি কিংবা এমন করে খেয়াল করা হয়নি। কিন্তু শ্যামার এই বিস্তর পরিবর্তন ফিরোজকে বাধ্য করেছে শ্যামার দিকে তাকাতে। প্রথমে একটু একটু তাকালেও দিন দিন শ্যামার চোখের দৃষ্টি গভীর থেকে গভীর হচ্ছে। 30 বছর বয়সী ফিরোজের একটা ছোট মেয়ের এমন চোখের দৃষ্টি, না বলা কথা, গোপন অনুভূতি বুঝতে মোটেও সমস্যা হয় না। সে দিব্যি বুঝতে পারে মেয়েটার কচ্ছপের গতিতে তার দিকে এগিয়ে আসা। কিন্তু ফিরোজ সতর্ক। বাচ্চামিতে সায় দেওয়ার মতো মন মানসিকতা তার নেই। সে মনে করে তেল যেমন জলের সাথে মিশে না, তেমনি সেও কোনো নারীর সাথে মিশতে পারবে না। নারীরা বেঈমান হয়, স্বার্থপর হয়। নারী মানেই বিষাক্ত। সে বিষাক্ত নারীদের একদম বিশ্বাস করতে চায় না। আর এই শ্যামাকে তো কখনোই কাছে আসতে দেওয়া যাবে না। তার উপরে মেয়েটা তার ছোট বোনের বান্ধবী। ছি। ফিরোজ অবাক হয়ে ভাবে, মেয়েদের স্বভাব চরিত্র এত খারাপ হয় কেন? বড় ভাইয়ের মতো কাউকে কি করে পছন্দ করে ফেলে? হ্যাঁ, শ্যামা তাকে এখনো এমন কিছু বলেনি, কিন্তু সে জানে এইটুকু না জানলে, না বুঝলে পুরুষ জনম বৃথা। শ্যামা দূরে দাঁড়ানো ফারিয়ার দিকে তাকায়, তারপর পিছু ফিরে আবারও এক পলক ফিরোজকে দেখে। লোকটার মোবাইলে নিজের সমস্ত মনোযোগ ঢেলে দিয়েছে। এই মনোযোগের ছিটেফোঁটাও যদি শ্যামাকে দিত, তাহলে শ্যামার এই পাগল মন খানিক ঠান্ডা হতো। ফারিয়া কাঁধের ব্যাগ টেনে টুনে ঠিক করে শ্যামার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো? আসলাম তো। আমার ভাই তোকে কি বলল? শ্যামার অনুভূতি সম্পূর্ণ নিজের। এর মাতাল বাতাস কাউকে ছোঁয়ার অনুমতি সে দেয় না। এমনকি প্রিয় বান্ধবী ফারিয়াও শ্যামার এই অনুভূতি সম্পর্কে অজ্ঞ। ফারিয়ার ভাইয়াকে দেখলে বুকে যে মাদল তালে প্রেমে ছন্দ বাজে, তা ফারিয়া জানে না। জানলে নিশ্চয়ই হাসি ঠাট্টা করত। সে ফারিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিছু না। ফারিয়া মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, আমি তো দেখলাম কি যেন বলল। শ্যামা ফারিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, এটা তোর বড় ভাই, এই লোক কি বলবে বল। ফারিয়া ভাবুক গলায় বলল, কথা ঠিক, এই মানুষ কিছু বলার লোক না। শ্যামা তাল মিলিয়ে বলল, গম্ভীর মানুষ নিরামিষ। ফারিয়া প্রতিবাদ করে বলল, ভাইয়া মোটেই গম্ভীর না, খুবই মিষ্টি আর মিশুক। শ্যামা মুখ ভেঙচিয়ে বলল, মিশুক? কখনো কারোর সাথে ভালো করে কথা বলতে দেখেছিস? ফারিয়া অন্যমনস্ক হয়। রাস্তার উঁচু নিচু ইটের কোণায় পা রাখতে রাখতে বলল, ভাইয়া সবার সাথেই ভালো ব্যবহার করে, শুধুমাত্র মেয়েদের ছাড়া। ভাইয়া মেয়েদের প্রচণ্ড ঘৃণা করে। ফিরোজকে জানার জন্য শ্যামা মুখিয়ে থাকে। যে যা বলে সব গোগ্রাসে গিলে। ফারিয়ার কথা শুনে তার জানার আগ্রহ বাড়ে। ফারিয়াকে জিজ্ঞেস করে, কেন? ফারিয়া এই উত্তর দিতে ইচ্ছুক না, তাই তো কথা ঘোরায়। আস্তে করে এই প্রসঙ্গ পাল্টে বলল, পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি, সে খবর কি আছে? শ্যামা বুঝতে পারে ফারিয়া তাকে বলবে না, তাই মন খারাপ করে বলল,
হ্যাঁ আছে, ফার্স্ট সেমিস্টার। চিন্তার কি আছে? মুরাদনগর আগে গ্রাম হলেও বর্তমানে এটা শহর হয়ে গেছে। চারিপাশে শহরে ছয় রঙিন হয়ে গ্রামের চিত্রখানিক পাল্টে গেছে। মোহাম্মদ হকের বড় ছেলের নাম ফিরোজ। মুরাদনগর মার্কেটে ওনার খাবারের হোটেল আছে। মুরাদনগরের কলেজের রাস্তার চৌরাস্তার মোড়ে বাগদাদ হোটেল বেশ জনপ্রিয়। সারাদিন ভিড় ভাট্টা লেগেই থাকে। ফিরোজ ওনার প্রথম পক্ষের সন্তান। যখন প্রথম বউয়ের সাথে ছাড়াছাড়ি হয় তখন ফিরোজের বয়স 3 বছর বয়স। দ্বিতীয় বিয়ে করে এই আশায় যে ছেলে বুঝি মা পাবে, কিন্তু ওনার খাতায় যোগ অঙ্ক মিলে না, বরং জীবন আরও বিষিয়ে যায়। দ্বিতীয় স্ত্রী রোজিনা, তার গর্ভে মোহাম্মদ হকের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। হোটেল থেকে ভালো পয়সা উপার্জন হয়, সচ্ছল পরিবার। কিন্তু ওনার যত চিন্তা সব ফিরোজকে নিয়ে। ছেলেটা বেখেয়ালি, রাগী, গম্ভীর, রাজনৈতিক পথে চলে গিয়েছে। বাসায় থাকি কম, নিজের জীবনে ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু মোহাম্মদ হক চান যে তিনি বেঁচে থাকতে থাকতেই ফিরোজের একটা ব্যবস্থা করতে। কিন্তু এই ব্যাপারে ফিরোজের কোনো হেলদোল নেই। যদিও তিনি কয়েকবার এই প্রসঙ্গে কথা তুলেছেন, কিন্তু ফিরোজ হেসে উড়িয়ে দিয়েছে। মোহাম্মদ আলীও ফিরোজের সাথে কঠিন হতে পারে না। ফিরোজ জন্মানোর পরেই তিনি বাবা হওয়ার স্বাদ পান। এই ছেলেটা তার প্রথম সন্তান। সব আবেগ, অনুভূতি, মায়া ফিরোজকে ঘিরেই বেশি। মাহিন ছেলেটাকে তিনি নতুন মায়ের আদর না দিতে পারলেও নিজের ভালোবাসার কমতি রাখেননি। উনি লক্ষ্য করেছেন যে ফিরোজ সবার সাথে রাগী আর গম্ভীর গলায় কথা বলেও ওনার সাথে অন্যরকম নরম হাসি খুশি। মোহাম্মদ আলী দেওয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বাজতে চলো, কিন্তু এখনও ফিরোজ বাসায় আসেনি। সবাই ঘুমিয়ে পড়লেও উনি ঘুমাননি। উপজেলার সামনে আজকে ঝামেলা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ছিল ফিরোজ। ছেলেটা কেন বুঝে না রাজনীতি সবার জন্য নয়। রাজনীতি মানেই জীবনের রং ভিন্ন। মাজুকে মাঝে জীবন শেষ হওয়ার ঝুঁকি থাকে। উনি চান না ফিরোজের জীবনটাও চোখের সামনে এভাবে শেষ হয়ে যাক। আজকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ফিরোজ রাত 12টা নাগাদ বাড়ি ফিরে কেচি গেট খুলে বাইকটা সিঁড়ির পাশে রেখে ভেতরে ঢুকে তার আব্বাকে সোফায় বসে থাকতে দেখে হেসে বলল, আব্বা এখনো ঘুমাননি? মোহাম্মদ আলী গলায় রাগ এনে বলল, জোয়ান ছেলে রাত বিরাতে বাইরে থাকলে কোনো বাবা ঘুমাতে পারে? ফিরোজ হাসে। মোহাম্মদ আলী সেই হাসি মন ভরে দেখে। ছেলেটা এত সুন্দর, একদম ওনার আব্বার মতো হয়েছেন। আব্বা মারা গেছে 30 বছর হলো। যেদিন ফিরোজ জন্ম নিল তার ঠিক 10 দিন আগে ওনার আব্বা পরলোক গমন করেন। আল্লাহ ফিরোজের মাঝে কি আবার ওনার আব্বার প্রতিচ্ছবি পাঠালেন? না হলে দেখতে এত মিল মনে হয় ফিরোজ না ওনার আব্বা স্বয়ং দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ওনার মনে হয় ফিরোজকে একটা তাবিজ কিনে দেওয়া দরকার, কারো নজর লেগে যায় কিনা। পরক্ষণেই নিজের ছেলে মানুষই চিন্তায় নিজেই হাসে। একমাত্র ছেলে মেয়ের মঙ্গল কামনা করেই বাবা মা যত আজগুবি চিন্তা মাথায় আনতে পারে। ফিরোজ তার আব্বার পাশে বসে পড়ল। এমপি সাহেব এসেছিল, তাই দেরি হলো। এসব নেতাগিরি করে কি হবে? এমপির পিছনে ঘুরে কি জীবন চলবে? ফিরোজের গলা খানিক নিভে আসে। এসব আমার ভালো লাগে। তাছাড়া এসব তো নেতাগিরি না, আমি ছাত্রলীগের সভাপতি। এই পদের আলাদা সম্মান আছে। মোহাম্মদ আলী নাক সিটকে পড়ল। কিসের সম্মান? এসব বাদ দাও আব্বা, আমার হোটেলে বসো, রোজগার করো। ফিরোজ তার চুলে হাত বুলিয়ে বলল, হোটেলে তো বসি। এমন বসা না, আমার মতো বসবি। আমার বয়স হচ্ছে না বলো, এবার আমি একটু বিশ্রাম নিতে চাই। ফিরোজ ওনার কথা পাত্তা দিল না, আস্তে করে বলল। আচ্ছা। মোহাম্মদ আলী ফিরোজের বাহুতে হাত রেখে বলল, বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে করে নে, দেখবি সব রাজনীতি থেকে ভালো লাগা অন্যদিকে চলে যাবে। বিয়ের প্রসঙ্গ আসতেই ফিরোজের মুখের ভাব শক্ত হয়। সোফা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে বলল, আমি এসব বিয়ে টিয়েতে নেই আব্বা। তার চেয়ে ভালো তামিমকেই বরং বিয়ে করান, নয়তো ফারিয়াকে বিয়ে দেন। তামিম মোহাম্মদ আলীর ছোট ছেলে, যে কিনা এবার মাস্টার্সে ভর্তি হলো, আর ফারিয়া এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। মোহাম্মদ আলী হেরে যাওয়া চোখে ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকেন। পিছন থেকে বলেন, রাতে খাবার খেয়ে যা। ফিরোজ দরজার সামনে দাঁড়িয়ে বলল, বললাম না এমপি সাহেব এসেছিল, ওনার পক্ষ থেকেই রাতের খাবার হয়েছে। শ্যামা বালিশে মাথা রেখে কাত হয়ে চুপচাপ শুয়ে আছে।
চোখের দৃষ্টি মোবাইলের স্ক্রিনে স্থির। ফোনের গ্যালারিতে ফিরোজের শতাধিক ছবি। সে হাতের আঙ্গুল দিয়ে ফিরোজকে ছুঁয়ে দেয়, জুম করে ফিরোজের প্রতিটা অঙ্গ ভীষণ মায়া নিয়ে পর্যবেক্ষণ করে। ছবি দেখতে দেখতে শ্যামার শ্বাস ঘন হয়। কানে বাজে ফিরোজের আজকের বলার কথাটা। আমার গায়ে কি মধু মেখে রেখেছি? শ্যামা ফিক করে হেসে দেয়। মোবাইলে ফিরোজের ছবির দিকে স্থির চোখে তাকিয়ে বলল, আপনার গায়ে মধু মাখা কিনা জানা নেই, কিন্তু আপনি কাছে থাকলে সব দিক মধুমাস মনে হয়। চারিদিকে বসন্তের হাওয়া আমাকে নাড়িয়ে দিয়ে যায়, কিন্তু যাকে ঘিরে মধুমাসের উত্তাল বাতাস বয় সে কখনো টের পায়নি, বরং চোখের বিষ দিয়ে জন্ম মেরে ফেলে। শ্যামা ছবির কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে এভাবে বিষ পান করালেন, কিন্তু নিরাময়ের ঔষধ দিলেন না কেন? আমি যদি মারা যাই, মধুমাসের মধুরানী হবে কে? শ্যামা মাথা ঘুরিয়ে উপজেলার আশেপাশে তাকায়। চোখে কাউকে দেখার আজন্ম তৃষ্ণা, কিন্তু তৃষ্ণা তো মিটছে না। আশেপাশে যে মধুমাসের রাজা নেই। হঠাৎ করেই শ্যামার মন ভীষণ খারাপ হয়। হু হু করে বুকটা মুচড়ে ওঠে। সবসময় যেখানে ফিরোজের বাইকটা স্ট্যান্ড করা থাকে, আজকে জায়গাটা ফাঁকা। তার নিজেকেও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অকারণেই চোখ উপচে পানি আসতে চাইছে। তখনই সে দেখে তার ভাই আসছে। শ্যামাকে দেখে রিপন বাইকের গতি কমায়। উপজেলার সামনে একা বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিপনের ভুরু কুঁচকে যায়। পুরুষের আনাগোনা যেখানে বেশি, সেখানে তার বোনের কি কাজ বুঝতে পারে না। গলার স্বর না চাইতেও গম্ভীর হয়ে যায়। এখানে দাঁড়িয়ে আছিস কেন? রিপনকে দেখে শ্যামা ভয় পায়। ভাইকে কি বলবে জুৎসই উত্তর মুখে জোগাড় করতে পারল না। আমতা আমতা করে বলল, ফারিয়া ভেতরে গেছে, তাই দাঁড়িয়েছি। রিপন উপজেলার ভেতরের দিকে তাকায়। ভেতরে গিয়ে দাঁড়া। রাস্তায় ছেলে বলদের মতো দাঁড়াতে হবে না, মানুষ খারাপ বলবে। শ্যামা আস্তে করে উপজেলার গেট ডিঙ্গিয়ে ভেতরে যায়। রিপন তখনও গেট দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারে না। ফারিয়া যেই রুমে ফিরোজের কাছে যায়, সে ফট করে সেই রুমে ঢুকে যায়। বোনকে ফারিয়ার কাছে যেতে দেখে রিপন আর দাঁড়ায় না, বাইক চালিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। শ্যামা ভাইয়ের যাওয়া দিকে লক্ষ্য করে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের চারপাশে নজর বুলাতেই গা জুড়ে বয়ে যায় শীতল বাতাস। একজোড়া শক্ত কঠিন চোখের দৃষ্টি তার উপরে নিবদ্ধ। চেয়ারে হেলান দিয়ে এক হাত গালে ভর করে ফিরোজ তার দিকে তাকিয়ে আছে। শ্যামা এই লোকটাকে ভালোবাসলেও কেন জানি ভীষণ ভয় পায়। ওনাকে দেখলে একদিকে যেমন ভালোবাসার ময়ূর নাচি, তেমনি ভয়ে ফোয়ারা হু হু করে বয়ে যায়। ফিরোজের এই কঠিন দৃষ্টি দেখে শ্যামা ভয় পায়। হালকা হেসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। বোকার মতো মাথা দুদিকে নেড়ে বলল, ফিরোজ ভাই। ফিরোজ এতক্ষণ শ্যামার কর্মকাণ্ড দেখেছে। হুট করে রুমে প্রবেশ করে মেয়েটা কেমন করে তাকে দেখছে। সে শটান দাঁড়িয়ে যায়। শ্যামার মুখে থাকতেই বলল, এখানে কি? শ্যামা কি উত্তর দেবে সে ভেবে বলবে ফিরোজকে দেখতে তার বুকে ঝড় বইছিল তাই এসেছে, নাকি রিপন ভাইয়ের কথা বলবে। শেষমেশ শ্যামা বলল, ওই ফারিয়াকে খুঁজতে এসছি। ফিরোজ তীক্ষ্ণ চোখে শ্যামাকে পরখ করে বলল, ফারিয়া নানা বাড়িতে গেছে। শ্যামা জানে সে কথা, কিন্তু কোনো অজুহাত দিয়ে তো বাঁচতে হবে। ও, জানতাম না ভাইয়া। ফিরোজ মুখের ভাব কঠিন করে বলল, ভাইয়াও বলো, আবার চোরা চোখেও তাকাও। মতলব কি তোমার? ফিরোজের কথাই শ্যামা ভ্যাবাচেকা খেয়ে যায়। সে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, কোনো মতলব নেই। ফিরোজ গলার স্বর গম্ভীর করে বলল, আমার বয়স কত জানো? শ্যামা জানে, কিন্তু কিছু না বলে। ফিরোজের দিকে তাকালে ফিরোজ বলল, 30। যদিও সংখ্যাটা বেশি, কিন্তু শ্যামার মাঝে কোনো চমকানোর রেশ দেখা গেল না। যেন সে জানতই আসলেই ফিরোজের বয়স নিয়ে তার কোনো সমস্যা নেই। ভালোবাসে, এটাই বড় কথা। এর মধ্যে বয়স নিয়ে টানাটানি করার কি দরকার? সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফিরোজের রাগ হয়, এইটুকু বাচ্চা মেয়ে তার সাথে ভাব নিতে আসে। আশ্চর্যের কথা তো। সে ধমকে ওঠে, এই এমন ভাব নিচ্ছ কেন? ফিরোজের ধমকে শ্যামা কেঁপে ওঠে। মিনমিন করে বলল, আমি যাই, ক্লাস আছে। ফিরোজ ক্যাট কেটে গলায় বলল, আমার সামনে এসব নাটক ফাটক করতে আসবে না, আর ভুল করেও আমার দিকে তাকাবে না। শ্যামা ফিরোজের কথাই সম্মতি দিয়ে বলল, আচ্ছা। বেশি পেকে গেলে
স্বপন কাকাকে বলে বিয়ের ব্যবস্থা করে দেব। শ্যামা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল। আচ্ছা। ফিরোজ কুটিল গলায় বলল। আচ্ছা মানে তোমার বয়স কত যে বিয়ে করে নিতেও আপত্তি নেই? শ্যামা লাজুক গলায় বলল। এখন 17, আর 5 মাস পরে 18 হবে। ফিরোজ রাগে ধমকে বলল। বেয়াদব মেয়ে, যাও বেরিয়ে যাও। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল। একটা কথা বলি? ফিরোজ শ্যামার দিকে তাকায়। শ্যামা বলল। আপনি এমন করে কথা বলেন কেন আমার সাথে? তোমার চোখের দৃষ্টি ভালো না, অসভ্য মেয়ে। ফিরোজের এমন কথায় শ্যামা হতভম্ব হয়ে যায়। সে অসভ্য। শ্যামাকে আবারও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ফিরোজ বলল। আজকে তোমার আব্বার কাছে বিচার দেবই। শ্যামার কোনো কথা বলে না, মাথা নিচু করে বেরিয়ে যায়। ফিরোজ শ্যামার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি পাগল? ফারিয়া তার সামনেই শ্যামাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে নানা বাড়ি যাচ্ছে, অথচ মেয়েটা কি সুন্দর মিথ্যা সাজিয়ে ফেলল। সে বুঝে তার জন্য শ্যামা প্রতিদিন অপেক্ষা করে, চুপি চুপি লুকিয়ে একটু দেখে চলে যায়। ফিরোজ শ্যামার চোখের দিকে তাকালে দেখে নদীর মতো টলমলে দুটি চোখে কি আকুলতা, অথচ এই আকুলতার দিকে তাকেও কেন জানি ফিরোজের মন নদীর জলে ভিজে না। নারীর প্রতি বিরূপ মনোভাবের কারণে কোনো নারীকেই ভালো লাগে না। সব নারী কালপ্রিট। তার অভিধানে নারী মানেই ছলনাময়ী। শ্যামার বাবা স্বপন ইসলাম মুরাদনগর ডিয়ার স্কুলের ইংরেজি শিক্ষক। ভীষণ রাগী আর নিয়ম মাফিক যার চলাফেরা। বাঁচতে হলে ভাত খেতে হবে, এটা যেমন উনি বিশ্বাস করেন, তেমনি বিএনপি হচ্ছে জনগণের জন্য আদর্শ নেতা, এটা শতগুণ বেশি বিশ্বাস করেন। যদিও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু ওনার সমর্থন নড়েনি। ভীষণভাবে উনি বিএনপির ভক্ত। বিএনপি নিয়ে কেউ বাজে কথা বলেই উনি রেগে যায়। শুধু রেগে যান না, তর্কাতর্কি শুরু হয়। পরিবারের সবাইকে নিয়ে ভাত খেতে বসেছেন। কথায় কথায় উনি বলল। মোহাম্মদ আলী ভাই কত ভালো মানুষ, কিন্তু ওনার বড় ছেলেটা আস্ত বেয়াদব। রিপন বলল। কে আব্বা? ফিরোজের কথা বলো। হ্যাঁ, রাস্তাঘাটে মুরব্বি চায় না, কিছু না, পাইছে একটা বাইক, ওটায় বসে সিগারেট ফুঁকতে থাকে। সিগারেট খা ভালো কথা, কিন্তু মুরব্বি দেখলে ফেলে দে, না হলে লুকিয়ে ফেল। কিন্তু না, বেয়াদব ছেলে লুকাবে তো দূরের, সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকে, একটা সালাম অবধি দেয় না। ফিরোজের নামে এত বদনাম শুনে শ্যামা থমকে যায়। প্রিয় মানুষের যতই দোষ থাকুক না কেন, এসব দোষের কথা শুনতে কারোরই ভালো লাগবে না। শ্যামারও ভালো লাগছে না। বাবার কথায় রিপন সমর্থন করে বলল। ছেলেটা আগে কত ভালো ছিল, এসব রাজনীতিতে ঢুকে উচ্ছিন্ন হয়ে গেল। ছেলের কথায় স্বপন ইসলামের কপালে ভাঁজ পড়ে। কর্কশ গলায় বলল। রাজনীতির দোষ দিচ্ছ কেন? কতটুকু জানো রাজনীতি সম্পর্কে? আমার দল কত ভালো সে ব্যাপারে তোমার ধারণা আছে? ওই ছেলে খারাপ হয়েছে, খারাপ দলে চলে। এসব উল্টোপাল্টা দল করলে এখন বেয়াদব হবারই কথা। ওনার কথায় সবাই চুপ হয়ে যায়। রিপনের স্ত্রী স্বামীর হাতে চাপ দিয়ে চুপ থাকতে বলে। শ্বশুরমশাই রেগে গেলে সমস্যা, রিপন আর কথা বাড়ে না। এসব রাজনীতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ফিরোজের চলাফেরা আসলেই উগ্র। শ্যামার মা ফাতেমা বেগম বলল। পরের কথা নিয়ে ঘরে এত কথার কোনো মানেই হয় না। যার ইচ্ছা যে সেভাবেই চলুক, আমরা তো আর মেয়ে বিয়ে দিচ্ছি না। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকান, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল। এমন পাত্র মেয়ে দিতে হলে মেয়েকে খড়ের খুঁটি বানিয়ে রাখবো, তবুও বেয়াদবকে জামাই বানাবো না। শ্যামার বুকে তার আব্বার কথাটা খট করে লাগে। মন খারাপের কালো মেঘে ছেয়ে যায় মনের দেওয়াল। বুকের মন ঢিপ ঢিপ করে জানান দেয় কোনো দিকেই তার রাস্তা নেই। প্রেমিক পুরুষ তো বুঝেই না, তার উপর এই কঠিন ফ্যামিলি। মিলন হবে কিভাবে? রবিবার সকাল 7টায় ফারিয়া আর শ্যামা আইসিটি প্রাইভেট পড়ে। কলেজের শিক্ষকের কাছে পরে বিধায় দুই বান্ধবী কলেজ পাড়ায় যাচ্ছে। বাগদাদ হোটেলের সামনে গিয়ে ফারিয়া থামে। শ্যামাকে বলে। কাল রাতেও কিছু খায়নি, এখনও না খেয়ে এসেছে, চল নাস্তা করেই যাই। শ্যামা মাত্রই রুটি আর আলু ভাজি খেয়ে এসেছে, তার একদমই খিদে নেই। কিন্তু হোটেলের দিকে তাকিয়ে পেটের খিদা মেটানোর স্বাদ না হলেও হৃদয়ের খাবার ঠিকই পেয়ে যায়। কাউন্টারে ফিরোজ হেলান দিয়ে বসে আছে, চোখের দৃষ্টি মোবাইলে নিবদ্ধ। শ্যামা মন ভরে দেখে
ইস, ছেলেটাকে এত ভালো লাগে কেন? ফারিয়া কাছে গিয়েই বলল, পাপ্পা, আজকে চাঁদ কি দিনে উঠলো নাকি? বোনের কণ্ঠ শুনে ফিরোজ সামনে তাকায়, মিষ্টি করে হেসে বলল, আপনি? আপনার আগমনে আমার হোটেল ধন্য আপুমনি। কি খাবেন বলুন? ফারিয়া ফিক ফিক করে হেসে দেয়। শ্যামার হাতে কোনোই দ্বারা ধাক্কা দিয়ে বলল, সরি, দেখ আমার ভাই কত মিষ্টি করে কথা বলে, তুই খালি খালি সবসময় পাথর বলিস। ফিরোজ এতক্ষণে খেয়াল করে শুধু তার বোন একা না, পাশে শ্যামাও দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, তাকে গোগ্রাসে গিলছে। মেয়েটা এত কথার পরও এত নির্লজ্জ কিভাবে হয়? সে গলা স্বর গম্ভীর করে বলল, যা গিয়ে বস। ফারিয়া হেলে তুলে একটা খালি টেবিলে গিয়ে বসে। শ্যামার দিকে তাকিয়ে ফিরোজ চোখ পাকিয়ে বলল, রড দিয়ে চোখগুলো তুলে ফেলবো। শ্যামা আস্তে করে বলল, তুলে আপনার মনে লাগায়েন প্লিজ। শ্যামার কথাই ফিরোজ হতভম্ব হয়ে যায়। মেয়েটা নির্ঘাত আস্ত একটা পাগল, আর তাকেও পাগল বানানোর পায়তারা করছে। হোটেলে আছে বিধায় কথা বাড়ালো না। সে বিড়বিড় করে বলল, অসভ্য। ফিরোজের নরম কণ্ঠ শুনেই কিনা শ্যামার আজকে একটু কম ভয় লাগছে। সাহস করে মাথা নেড়ে সায় দেয়। অসভ্য হলে যদি বুড়োর মন গলে তাহলে অসভ্যই সই। রোজিনা বেগম টেবিলে বসে আছে, গলায় জোর লাগে হাঁকডাক করে বলল, এই বাড়িতে কি বান্দি করে এনেছো নাকি? সব কাজও করব, আবার খাবার নিয়ে বসেও থাকবো। পেয়েছো কি আমাকে? তামিম ভার্সিটিতে যাবে, রেডি হয়ে নাস্তা সেরে নেয়। মায়ের দিকে তাকিয়ে পড়ল, আস্তে কথা বলো না, আম্মু ভাইয়া ঘুমাচ্ছে। তামিমের কথা শুনে রোজিনা বেগমের মেজাজ আরও তেতে যায়। ঘুমাবে না কি করবে? মাগনা খানা পেলে নাবিতে তেল দিয়ে ঘুমাতে সমস্যা কি? মায়ের কথা তামিমের পছন্দ হয় না। মুখে বিরক্তির ছোঁয়া ফুটিয়ে বলল, ভাইয়া যা করে সেটাও একটা কাজ, তাছাড়া হোটেলেও তো বসে। হোটেলে বসার দরকার কি? আর তোকেও বলি, এই মাস্টার টাস্টার করে কি হবে? তোর আব্বা বেঁচে থাকতে হোটেলটাকে নিজের আয়ত্তে নিয়ে আয়, সারা জীবন আর বাঁচার চিন্তা করতে হবে না। তামিম অবাক হয়ে বলল, হোটেলে একা আমার নামে আনবো কেন? ভাইয়াও এর ভাগিদার, উল্টো পাল্টা কথা বলো না তো। রোজিনা বেগম মন খারাপ করে বলল, তোরা আমার নিজের সন্তান, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। নিজের ভালো মন্দ আর বুঝলি না। আরে সৎ ভাই কখনো আপন হয় না, সুযোগ বুঝে কোপ মারবেই। তাই সময় থাকতেই সব নিজের করে নিবি। সৎ ভাই করবে না, তোমার কাছে সৎ হতে পারে, কিন্তু আমার রক্তের ভাই। ভাইয়া আমাকে কত ভালোবাসে তুমি জানো? তামিম উঠে যায়। রোজিনা মাথা নেড়ে বিজ্ঞের মতো করে বলল, এগুলো ভালোবাসা না, এগুলো হলো নাটক। সম্পত্তির বোয়াল মাছের কোর ফিরত যাই নিব দেখিস। তামিম আর কথা বাড়ায় না। মায়ের এই ব্যাপারটাই তার খারাপ লাগে। সে ছোট্টবেলা থেকে দেখে আসছে ভাইয়ের প্রতি মায়েরই অবহেলা। সে যখন বুঝতো তখন দেখতো তার মা ফিরোজকে কারণে অকারণেই মারে। এরপর ফিরোজ পাল্টে গেল, নিজেকে গুটিয়ে নিল নিজের দুনিয়ায়। কিন্তু রোজিনা বেগম পাল্টেনি। উনি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে। ফিরোজ যতক্ষণ বাসে থেকে ওনার কথা বলার মাত্রা বেড়ে যায়। সারাক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। ফিরোজ বিছানায় শুয়ে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রোজিনা বেগমের চিৎকার চেঁচামেচির কারণে ঘুম ভেঙে গেছে, আর এটা প্রতিদিনই হয়। রোজিনা বেগমের প্রত্যেকটা কথা কর্ণগোচর হয়েছে। ছোটবেলায় এসব কথা শুনলে মন খারাপ হতো, চুপচাপ কান্না করত। তারপর শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে তার খুব অভিমান হয়। যদি তার মায়ের এত কাহিনী করা ছিল, তাহলে জন্মের সময় সে মারা গেলেই পারত। মা ছাড়া একটা বাচ্চার জীবন যে কতটা দুর্বিষহ, সেটা নিজে উপলব্ধি করা ছাড়া কেউ কখনো বোঝে না। রোজিনা বেগম তাকে কম কষ্ট দেয়নি। আগের পুরনো কথা মনে হলে ফিরোজ ঠিক থাকতে পারে না। তার রূপ ব্যবহার সবই পাল্টে যাবে। সে তো কবেই এই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু একজনের জন্যই যে সে যেতে পারছে না। আর সে ব্যক্তিটা হলো মোহাম্মদ আলী। উনি যে ফিরোজকে কি পরিমাণ ভালোবাসেন তা ফিরোজ কেন, পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। ফিরোজের মা চলে যাবার পরে তার আব্বা বিয়ে করতে চাননি, কিন্তু সংসার সামলে ব্যবসা সামলে পুরুষ মানুষ কুলিয়ে ওঠে না। যতই হোক, নারীর মতো করে সংসার সামলানো কি সোজা কথা? তাছাড়া ফিরোজ ছোট, তার যত্ন নিতে হয়। সবাই পরামর্শ দেয় বিয়ে করার জন্য, অনেক ভেবেচিন্তে
উনি রোজিনাকে বিয়ে করে। বিয়ের প্রথম কয়েকদিন ফিরোজকে আদর যত্ন করলেও আস্তে আস্তে পাল্টে যায়। সৎ ছেলে আপন হয় না ভেবে ফিরোজকে কষ্ট দিতে থাকে। তখন মোহাম্মদ আলী ফিরোজকে আগলে নেয়, পরম মমতায় বুকে নিয়ে রেখেছেন। ফিরোজ তার আব্বাকে ভীষণ ভালোবাসে। ফিরোজ চোখ বন্ধ করে থাকে। তখন ফারিয়া আসে, মিহি গলায় ডাকে, ভাইয়া। ফিরোজ চোখ খুলে তাকায়। টেনশনের কারণে কিনা চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে বিছানায় উঠে বসে বোনের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলতে গেলেও দরজায় বিড়াল ছানার মতো আরেকজন দাঁড়িয়ে আছে, চোখে মুখে নদীর মতো ঢেউ। তার বোনের উপর খুব রাগ হলো। আরেকজনকে নিয়ে এই সাত সকালে কেউ ভাইয়ের ঘরে আসে? মেয়েটা বড়ই হয়েছে, আঙ্কেল হয়নি। ফিরোজের গলা স্বর গম্ভীর হয়ে যায়। কি চাই? ফারিয়া শ্যামার হাত ধরে টেনে ভেতরে আনে, ফিস করে বলো, আমার ভাই মানে তোরও ভাই, এত ভয় পেতে হয়? শ্যামা থমকে যায়। লজ্জা চোখে ফিরোজকে দেখে। কালো ট্রাউজার পরে খালি গায়ে বসে আছে। দুধে আলতা গায়ের কালো পশমগুলো নিবিড়ভাবে লেপ্টে আছে। ইস, কি সুন্দর মানুষটা। ফিরোজকে আগে কখনো সে খালি গায়ে দেখেনি। নিপুণভাবে পশম জড়িয়ে আছে। শ্যামার হাত নিষ্পিস করে ওঠে। একটু ছুঁয়ে দেখতে লোভ হয়। নিজের এমন বেসামাল ইচ্ছাই সে নিজের লজ্জা পায়। আজকাল ফিরোজকে দেখলে মনের ভেতর যে উত্তাল ঝড় বয়, তা যদি ফিরোজ জানতো তাহলে কি হতো? নিঘাত আব্বার কাছে বিচার দিত। শ্যামা ফারিয়ার কথাই মনে মনে হাসে আর বলে, ওরে ফারু রে, তোর ভাই যে আমার কোন লেভেলের ভাই লাগে তা যদি জানতি তাহলে আর টেনে ঘরে ঢুকাতি না। ভাইয়ের কথাই ফারিয়া মিষ্টি করে হেসে বলল, 1000 টাকা দিতে পারবে? ফিরোজ তীক্ষ্ণ চোখে শ্যামাকে দেখছে। শ্যামার চোখের দৃষ্টি তার বুকে। সে হক চুকিয়ে যায়। এত নির্লজ্জ মেয়ে হয়? শ্যামার চোখের দৃষ্টি অনুসরণ করে খাটের পাশের চেয়ার থেকে তোয়ালে টেনে গায়ে জড়িয়ে নেয়। এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে। টাকা কেন? ফারিয়া মাথা দুলিয়ে বাচ্চাদের মতো বলল, সব ফ্রেন্ডরা মিলে একটু খাওয়ার আয়োজন করব। আমি টাকা দিলে কি লাভ? আমাকে খাওয়াবি? ফারিয়া অতি উৎসাহের সহিত বলল, অবশ্যই তোমাকে অগ্রিম দাওয়াত, কালকে দুপুরেই। ফিরোজ উঠে দেয়। লম্বা চওড়া পেটানো শরীরের সাদা তোয়ালেটা জর্ণতাকে দেখতে খুবই আদুরে লাগছে। সে আমার ইচ্ছে করছে তোয়ালেটার ভিতরে ঢুকে যেতে। লোকটা যে কবে তার হবে? এত মধুর সময় নিয়ে বসলে মধুর দিকে না তাকিয়ে পারা যায়? মধুরাজের মধুরানী হতে বুকে তোলপাড় হয়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। হাত দিয়ে শক্ত করে ব্যাগ খামছে ধরে। ফিরোজ ওয়ার্ড্রপ থেকে মানি ব্যাগ বের করে ফারিয়াকে টাকা দিয়ে বলল, যা। ফারিয়া হাসি মুখে শ্যামার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না ভাইয়া দেবেই, তুই খালি খালি ভয় পাচ্ছিলি। ফারিয়ার কথাই ফিরোজ শ্যামার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। কফি কালার বোরখা গায়ে টিপ টিপ করে তাকাতেই দেখছে তার বোনটা আস্ত গাধা। শ্যামা ভয় পায় নাকি কি পায় সেটা এখনো বুঝে না। গলার স্বর কর্কশ করে বলল, আমার রুমে যাকে তাকে নিয়ে ঢুকবি না, মনে থাকে যেন। ফিরোজের কথাটা শ্যামার বুকে কাটার মতো বিধে। সরাসরি না বলেও সূক্ষ্ম অপমানে গা নেতিয়ে যায়। না চাইতো চোখের কোণে চিকচিক করা পানি দেখা মিলে। চোখের দৃষ্টি এলোমেলো ফেলে নিজেকে সামলায়। ফারিয়া কিছু বলার আগে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া শ্যামার যাওয়ার দিকে তাকিয়ে বলল, শ্যামা কথাটাই মাইন্ড করেছে। ফিরোজের এসবে পাত্তা নেই। কোনো আকর্ষণ কিংবা টান সে কোনো মেয়ের প্রতি অনুভব করে না। সে গম্ভীর গলায় বলল, মাইন্ড করলে আমার কি? যা বলেছি মনে রাখিস। শ্যামা কাঁদছে। অন্য কারোর কথাও এত আঘাত লাগে না যতটা না প্রিয় মানুষের কথা লাগে। প্রিয় মানুষের করা সামান্য কথাও বুকে যে কী পরিমাণ আঘাত করে তা বলা মুশকিল। ফিরোজের এমন কথায় শ্যামার খারাপ লেগেছে। লোকটা বোধহয় বুঝে শ্যামার দুর্বলতা, তাই তো এমন করে। ফারিয়া আসার আগে নিজেকে স্বাভাবিক করে নেয়। ফারিয়া আসলে দুজন পাশাপাশি হাঁটে। ফারিয়া কিছুক্ষণ পরে বলল, ভাইয়ার কথায় কিছু মনে করিস না। শ্যামা হেসে বলল, তোর ভাইয়ের কথায় মনে করার কি আছে, গাধা? ফারিয়া ভুরকুচকে বলল, গাধা কে, আমি নাকি আমার ভাই? তোর ভাই। আমার ভাই কি করলো? কেমন করে কথা বলে? এই তোর ভাইয়ের ভাব বেশি, তাই না? শ্যামার কথায় ফারিয়া খিলখিল করে হাসে। আমার ভাই দেখতে ঠিক রাজকুমারের মতো, তো আমার ভাইয়ের ভাব হবে না? ভাব কার হবে শুনি? হিরো আলমের? হুম। ফারিয়ার কথা শুনে শ্যামা কিছু বলে না।
সে নিজেও এটা মানে যে ফিরোজ খুবই সুন্দর। তার চোখে কোনো কমতি ধরা পড়ে না, শুধু একটাই সমস্যা, খুব গম্ভীর আর পাথর কঠিন মন। এর পরের দিন দুপুরে ফারিয়া উপজেলায় আসে, হাতে খাবারের প্যাকেট ভাইয়ের হাতে ধরিয়ে পড়ল। তোমার জন্য এনেছি, ঝটপট খেয়ে নাও। ফিরোজ হাসিমুখে খাবার হাতে নেয়, বোনের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পাশের রুমে ফিল্টার আছে, পানি নিয়ে আয়। ফারিয়া পানি আনতে গেলে ফিরোজ খেয়াল করলো দরজায় শ্যামা দাঁড়িয়ে, আজকে সামনে আসছে না। ফিরোজ গলার শব্দ উঁচু করে ডাকলো, শ্যামা। ফিরোজের কালকের অপমান এখনও শ্যামার মনে দাগ কেটে আছে, তাই তো সে ভেতরে যায়নি। এ লোককে ভুলতে পারলে মসজিদে 500 টাকা দেবে বলে নিয়ত করেছে, কিন্তু পাগল মন এই নিয়তের বিপক্ষে সে চায় ফিরোজের সঙ্গ। হঠাৎই ফিরোজের কণ্ঠ শুনে শ্যামা চমকে যায়, উকি দিয়ে ভেতরের দিকে তাকায়। ফিরোজ এদিকেই তাকিয়ে আছে। জি ভাইয়া। এদিকে আসো তো। শ্যামা গুটি গুটি পায়ে এগিয়ে যায়, আজকে না চায় তো মুখের ভাব গম্ভীর। ফিরোজের সামনে গিয়ে দাঁড়ায়। ফিরোজ বলল, খাবারে তাবিজ টাবিজের পানি মিশিয়ে দিয়েছো নাকি? শ্যামা অবাক হয়ে ফিরোজের দিকে তাকায়। এসব করব কেন? তুমি ভালো জানো। আপনাকে তাবিজ করে বসে আনতে হবে নাকি? মতলব কি বোঝা যায়? শ্যামা এতটাও ফেলনা না যে তাবিজ করে। ফিরোজ কঠিন চোখে তাকিয়ে বলল, কি? বাকি কথাটা শেষ করো। আপনি বেশি বোঝেন। তুমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মেয়ে। শ্যামা অপলক ফিরোজকে দেখে বলল, আমি খারাপ? ফিরোজ নিচু গলায় বলল, ভালো মেয়েরা ছেলেদের খালি বুকের দিকে তাকায় না। ছেলেরা মেয়েদের সামনে এমন বুক দেখিয়ে রাখলে তাকাবেই। এমন মানে? শ্যামা লাজুক হেসে বলল, সুন্দর, আদুরে মধুর মতো। ফিরোজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? এর সব লজ্জা কি গুমতি নদীতে ভাসিয়ে দিয়েছে? শ্যামার মা ফাতেমা বেগম রাতে শ্যামাকে খাইয়ে দিচ্ছে। মেয়েটার পরীক্ষা আর মাত্র 3 দিন বাকি। সারা বছর টই টই করে ঘুরে পরীক্ষার আগে পুরো বই পানি দিয়ে গিলে ফেলার বৃথা চেষ্টা করছে। মেয়েটা পরে এতটা ব্যস্ত যে রাতে খাবারও নাকি খাবে না। অগত্যা ফাতেমা বেগমই খাবার নিয়ে শ্যামার রুমে আসে। শ্যামা বিড়বিড় করে পা নাচিয়ে পড়ছে আর ফাঁকে ফাঁকে খাবার মুখে নিচ্ছে। ফাতেমা বেগম মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। শ্যামার যেন হঠাৎ করেই গায়ে গতর কেমন ভরাট ভাব এসে গেছে। অতিরিক্ত ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা যে কারো নজর কাড়তে সক্ষম। বড় চোখ দুটো দিয়ে যখন চারিদিকে মায়া মায়া চোখে তাকায় তখন কি যে মিষ্টি লাগে। মেয়েটার জন্য ইদানিং খুব বেশি সম্বন্ধ আসছে। ফাতেমা বেগম ওনার স্বামীকে বলেছেন চুপিসারে পাটের খোঁজ খবর নিতে। সবসময় ভালো ঘর থেকে সম্বন্ধ আসে না, তাছাড়া মেয়েদের এই বয়সে বেশি উজ্জ্বল লাগে, তাই এই সময়ের বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আজকালকার মেয়ে তো বলা যায় না কখন কি করে ফেলে। এমনিতেই এখনো শ্যামার এমন কোনো কিছু চোখে পড়েনি। শ্যামা পড়ার ফাঁকে মায়ের দিকে তাকায়, তার আম্মাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখো মা? ফাতেমা বেগম বলল, কিছু না, কলেজ যাওয়ার সময় এখন থেকে নিকাব লাগিয়ে যাবি। শ্যামা অবাক হয়ে বলল, কেন? ফাতেমা বেগম মিষ্টি করে হাসেন। মানুষের নজর খারাপ জিনিস। শ্যামা হেসে ফেলে, তোমার মেয়ে কি এতই রূপবতী যে নজর লাগবে? ফাতেমা বেগম থুথু দিয়ে বলল, তো কি, ধবধবা সাদা হইলেই যে সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য মায়াবী একখানা মুখ থাকলেই যথেষ্ট। শ্যামা হাসে। সে নিজেও জানে সে সুন্দর, সবার নজর কাড়তে সক্ষম, কিন্তু সে এই সৌন্দর্যের কোনো ফায়দা লুটতে পারছে না। ফিরোজের যেন শ্যামার সৌন্দর্য ভালো লাগার দৃষ্টি কিছুই চোখে পড়ছে না। এত অবহেলা কেন তার প্রতি? শ্যামা ভাবে ফিরোজ কি তাকে এমন অবজ্ঞা করে নাকি সব মেয়েদেরই? আচ্ছা, ফিরোজের কোনো গার্লফ্রেন্ড আছে? শ্যামার মাথায় নতুন পোকা কিলবিল করে ওঠে। যদি ফিরোজের প্রেমিকা থাকে তো শ্যামার মন এই ব্যাপারটা মানতে পারে না। নিজের আন্দাজের উপর ভিত্তি করে কোনো রকম সত্যতা যাচাই না করে অবুঝ বালিকার চোখ ভরে আসে পানিতে। ব্যাকুল যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে হৃদয়। মোবাইল হাতে নিয়ে ফিরোজের ফেসবুক প্রোফাইলে ঢুকে মাথার কাছে সবুজ বাতিটা জলজল লক্ষ্য করে বুক ভর্তি সাহস নিয়ে সে মেসেজ করলো, ফিরোজ ভাই। ফিরোজ তখন বাইকে। মেসেজের শব্দে পায়ের সাথে লাগোয়া মোবাইল ভাইব্রেট করে ওঠে। সে পাত্তা দেয় না। এমন কত শত মেসেজ প্রতিদিন আসে, বেশিরভাগ আসে মেয়েদের। মেয়েরা যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে চায়।
কিন্তু সে বিকর্ষণ করে। মেয়েদের জাতটাই খারাপ। ছেলে দেখলেই এদের মাথা ঠিক থাকে না। বাসায় এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে টেবিলে যায়। ঘড়িতে রাত 12টা বাজতে চলো, সবাই এতক্ষণে ঘুমিয়ে গেছে। ফিরোজের হঠাৎ কেমন একা একা লাগছে। সারা বেলা একাকি কাটানো, মনটা কারোর সঙ্গ চাইছে। আচ্ছা, ওই মহিলাটা যদি আজকে থাকতো, তাহলে কি ছেলে না ফেরার আগেই ঘুমিয়ে পড়তে পারতো? কখনোই না। সে জেগে থাকতো, তার অপেক্ষায় বসে থাকতো। খুব বেশি দেরি হলে ফোন দিয়ে নিজের উৎকণ্ঠা জানাতো। কিন্তু ওই মহিলাটা ঠিক ফিরোজের মা ছিল না। উনি পথভ্রষ্ট এক নারী ছিল, যার নেশা ছিল অন্য পুরুষ। চুপচাপ খাবার খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে আসে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কি মনে করে আবারও মোবাইলটা হাতে নেয়। শ্যামার মেসেজ দেখে ভুর কুচকে যায়। এই প্রথম শ্যামা তাকে মেসেজ পাঠিয়েছে। মেয়েটার সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। আজকাল ফিরোজ ইচ্ছে করেই শ্যামাকে দেখা দেয় না। শ্যামার আসার সময় হলে ফিরোজ আড়ালে চলে যায়। মেয়েটা কিন্তু ঠিক অপেক্ষা করে চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে তাকে খুঁজে, কিন্তু ফিরোজ সামনে আসে না। আচ্ছা, সে কি শ্যামার নদীর মতোই শান্ত চোখে তাকানো ভয় পায়? যদি ভয়ই না পায়, তাহলে এত লুকোচুরি কেন? কেন বা মেয়েটার সামনে যেতে ইচ্ছে করে না? মোবাইলের স্ক্রিনে হাত চালিয়ে লিখল, কি? কঠিন মনের মানুষের থেকে মেসেজের উত্তর পাওয়া শ্যামার কল্পনার বাহিরে ছিল। সে ভেবেছিল ফিরোজ ভুলেও উত্তর দেবে না, কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরোজ পাল্টা মেসেজ করেছে। কাপা কাপা হাতে বালিশের পাশ থেকে ফোনটা তুলে হাতে নেয়। ভালো আছেন? কিছুক্ষণ পর জবাব এলো, ভালো। শ্যামা সাহস করে বলল, তাহলে ইদানিং দেখি না কেন? ফিরোজের মুখের ভাব কঠিন হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে তাকে প্রশ্ন করে, কৈফিয়ত চাই, এত স্পর্ধা? আমাকে দেখা কি জরুরি? এমনিতেই। শ্যামা, বেশি বাড়াবাড়ি আমি পছন্দ করি না। শ্যামা কিছুক্ষণ পরে লিখল, একটা কথা জিজ্ঞেস করি? ফিরোজ যেন খসখসে গলায় হুঙ্কার দিয়ে লিখল, না। আর একটাও যদি মেসেজ করেছো, চটকানা দিয়ে গাল লাল করে ফেলবো। শ্যামার ভীষণ অভিমান হয়। এক গ্রামে থেকেও কতদিন ধরে দেখা হয় না, কথা হয় না। আজকে সামান্য মেসেজ করতে এভাবে কথা বলতে পারছে। তাকে থাপ্পড়ের ভয় দেখায়। গাল ফুলিয়ে লিখল, আপনি এত খারাপ বদলোক। তাতে তোমার কি? এই খারাপকে দেখার জন্যই তো রাস্তায় দাঁড়িয়ে থাকো। বাজে মেয়ে। তোমার বড় বড় কথা বলা বাপ জানে এসব? নাকি আমি বলবো তার মেয়ের উন্নতির কথা? ফালতু মেয়ে। শ্যামা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। বুকটা টনটন করে কান্না আসে। সে আসলেই বাজে। ফিরোজকে এত জ্বালায় যে সে বাজে, ফালতু, অসভ্য সব কিছুতেই উপাধি দিয়েছে। হাত চালিয়ে লিখল, একদিন বুঝবেন এই বাজে মেয়েটা কি। ফিরোজের রাগ হয়। মেয়েটা আকারে ইঙ্গিতে কিসের দিকে নির্দেশ করে তা অতি বুদ্ধিমান ফিরোজের বুঝতে অসুবিধা হয় না। রাগের তোপে মেসেঞ্জারে শ্যামাকে ব্লক করে রাখে। শ্যামার সামনে পরীক্ষা, কিন্তু ওই লোক তাকে ব্লক করার সাহস পায় কই? একটু রিল্যাক্স মুডে পড়বে তা না, ফিরোজের চিন্তা মাথায় জেঁকে বসে আছে। ভোর সকালেই সে ফারিয়াদের বাড়িতে যায়। ফারিয়াকে রেডি হওয়ার জন্য তাড়া দিয়ে সে বেরিয়ে আসে। বারান্দা দিয়ে তাকিয়ে দেখে ফিরোজ পেরিয়ে যাচ্ছে। শ্যামা দৌড়ে সামনে যায়। কতদিন ধরে দেখে না, মোবাইলের ছবি দেখে আজকাল তৃষ্ণা মেটে না। এই লোকটা এত খারাপ, সহজে ধরা দিতে চায় না। শ্যামাকে দৌড়ে আসতে দেখে ফিরোজ দাঁড়ায়। বিষ ভরা চোখে তাকিয়ে বলো, পিছনে পিছনে দৌড়াচ্ছ কেন? শ্যামা কাছে এসে দাঁড়ায়। এই লোকটা নির্ঘাত কোনো জাদুটনা জানে না, জানলে কাছে আসলেই কেন বুক কাঁপবে? শরীরে শিরশিরে অনুভূতি জোয়ার বয়ে যাবে কেন? সে আস্তে করে বলো, আমাকে ব্লক করেছেন কেন? ফিরোজ পকেটে দুহাত দিয়ে দাঁড়ায়। শান্ত চোখে শ্যামাকে পর্যবেক্ষণ করে বলো, তো কি হয়েছে? আমার ফেসবুক, আমার মেসেঞ্জার আর ইচ্ছা আমি যাকে মন চাই তাকেই ব্লক করতে পারি। শ্যামা ক্লান্ত চোখে তাকিয়ে আছে। আমি একটা জরুরি কথা বলতেই নক করেছিলাম। কি কথা? শ্যামা কাচুমাচু করে ফিরোজের দিকে তাকায়। গলার স্বর নমনীয় করে বলো, আপনার প্রেমিকা আছে? সত্যি করে বলবেন। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে বলো, 30 বছরের একটা ছেলে সিঙ্গেল থাকবে না, এটা একটা বাচ্চাও বোঝার কথা। শ্যামার পৃথিবী দুলে ওঠে। চোখ ভরে পানি আসে। বিচলিত কণ্ঠে বলল, মানে? শ্যামার অবস্থা দেখে ফিরোজের হাসি পায়, কিন্তু গলার স্বর রুক্ষ করে বলল, আমার গার্লফ্রেন্ড আছে, 7 বছরের সম্পর্ক। ছোট বোন হিসেবে তোমাকে বললাম,
কাউকে বলো না, কেমন? শ্যামার দম বন্ধ হয়ে আসে, বুকে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যায়। কই, এতদিন তো কিছু জানতে পারিনি, কিংবা ফারিয়াও কিছু জানায়নি। শ্যামার বিশ্বাস হতে চায় না। বেহায়া চোখ যেন ফিরোজের সামনে পানি জড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ। শ্যামা ছটফট চোখে এদিক ওদিক তাকায়, হাত দিয়ে শক্ত করে জামা আঁকড়ে ধরে বলল, তাই নাকি? বিয়ে কবে করছেন?